হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমি আজ আপনাদেরকে এমন একটা মুভির গল্প শোনাবো, যদিও বলা আছে এটা একটা সায়েন্স ফিকশন মুভি, কিন্তু আমি এটাকে সায়েন্স ফিকশন না বলে এটাকে আমি একটা টাইম ফিকশন মুভি বলবো। কেননা এই মুভিতে দেখানো হয়েছে একটা মহিলা যে তার মৃত স্বামীকে এতটাই ভালোবাসতো যে মৃত্যুর ৮ মাস পরেও সে তাকে ভুলতে পারছিল না। পরবর্তীতে সে একটা টাইম মেশিনের সাহায্যে তার মৃত স্বামীকে ফিরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু প্রশ্ন হলো তার স্বামী কি আসলেই ফিরে এসেছিল? আর যদি ফিরে এসেও থাকে, তাহলে সবকিছু কি স্বাভাবিক ছিল? আমরা জানি এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। সে যে এই ৮ মাসের আগের অতীত চেঞ্জ করলো, এই রিয়াকশন হিসেবে বর্তমানে তার কি কি পরিবর্তন ঘটলো, সেই গল্পটাই আজ আমরা শুনবো। গল্পটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আশা করি আপনারা সাথেই থাকবেন। বলছি 2023 সালে মুক্তি পাওয়া একটি সাইফাই জনরার মুভি অ্যাপোরিয়ার কথা। মুভির শুরুতেই আমরা সোফি নামক একটা মহিলাকে দেখতে পাই, যার স্বামী ম্যালকম ৮ মাস আগে একটা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। তার স্বামীর মৃত্যুতে সে খুবই ভেঙে পড়ে, কিন্তু তার স্বামীর মৃত্যুর সবচেয়ে বাজে প্রভাবটা পড়ে তার ১১ বছর বয়সী মেয়ে রেইলির উপর। সে একদম সবার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে, এমনকি তার মা সোফির সাথে পর্যন্ত সে ঠিকমতো কথা বলে না। সোফি একটা বৃদ্ধাশ্রমে ফুল টাইম জব করত। একদিন তার মেয়ে স্কুল থেকে তাকে ফোন করে জানানো হয় তার মেয়ে যেহেতু অনেকদিন যাবৎ স্কুলে ঠিকমতো আসছে না, তাই তারা তার মেয়ের নাম স্কুল থেকে কেটে দিতে চায়। আসলে তার মেয়েটা আগে পড়াশোনা খুবই ভালো ছিল। যখন তার বাবা জীবিত ছিল, তখন তারা বাবা মেয়ে মিলে সায়েন্সের বিভিন্ন বিষয়ের উপর অনেক ধরনের এক্সপেরিমেন্ট করত। কিন্তু তার বাবার মৃত্যুর পর সে সায়েন্স থেকে একদমই আগ্রহ হারিয়ে ফেলে, এমনকি সে স্কুলে যাওয়া পর্যন্ত বন্ধ করে দেয়। সোফি তার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক কান্নাকাটি করত। তার স্বামীকে যে লোকটা কার অ্যাক্সিডেন্ট করে মেরেছিল তার নাম ছিল ডার্বি ব্লিঙ্কিন। সেই লোকটা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল, তার নামে কোর্টে মামলা চলছিল। একদিন সোফি কোর্টে গিয়ে দেখে কোর্ট ডার্বিকে জামিন দিয়ে দিয়েছে। সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না যেই লোকটার কারণে তার আর তার মেয়ের জীবন ধ্বংস হয়ে গেছে, সেই লোকটা এখন থেকে মুক্তভাবে বাইরে ঘুরে বেড়াবে। তার হাজবেন্ডের একটা বন্ধু ছিল জাবের নামে, তার সাথে সোফির সম্পর্ক মোটামুটি ভালোই ছিল। জাবের বর্তমানে পেশায় একজন ট্যাক্সি ড্রাইভার, কিন্তু সে খুব বড় মানের একজন ফিজিসিস্ট। তার পরিবারের সকল সদস্যকে ইরানে মেরে ফেলা হয়েছে, তাই সে যুক্তরাষ্ট্রে এসে বসবাস করে। আমরা দেখতে পাই জাবের তার বাড়িতে কিছুর একটা মেশিন বানাচ্ছে। এটাই হচ্ছে সেই টাইম মেশিনটা, যেটাকে নিয়ে আজকে পুরো মুভির গল্পটি সাজানো। সোফি সবসময় তার দুঃখ কষ্টের কথা জাবেরের সাথে শেয়ার করত। আর জাবের যেহেতু তার হাজবেন্ডের বেস্ট ফ্রেন্ড ছিল, তাই তার হাজবেন্ডের মৃত্যুতে সে নিজেও খুব কষ্ট পেয়েছে। সোফির দুঃখ কষ্ট দেখে একদিন জাবের সোফিকে জানায় তার কাছে একটা টাইম মেশিন আছে, যেটা সাহায্যে তারা চাইলে ম্যালকমকে আবার ফিরিয়ে আনতে পারবে। জাবের এও জানায় সে কেন এই টাইম মেশিনটা তৈরি করেছে। তার এই মেশিনটা উদ্ভাবন করার মূল উদ্দেশ্যই হচ্ছে তার মৃত ফ্যামিলিকে ফিরিয়ে আনা। যদিও সোফির এইসব কথা বিশ্বাস হচ্ছিল না, তবু জাবের সোফিকে তার মেশিনটার কাছে নিয়ে আসে এবং তাকে বুঝিয়ে বলে এই মেশিনটা কিভাবে কাজ করে। আসলে এই মেশিনটা কাউকে সরাসরি অতীতে নিয়ে যেতে পারে না, কিন্তু এই মেশিনটা অতীতের যে কাউকে মেরে ফেলতে পারে। মানে এটা হচ্ছে এক ধরনের টাইম গান মেশিন। স্থান ও সময়কালের মধ্য দিয়ে এই মেশিনটা টার্গেটকৃত ব্যক্তির দিকে একটা সাব অ্যাটমিক পার্টিকেল নিক্ষেপ করতে পারে এবং এই পার্টিকেলের সাহায্যেই উক্ত ব্যক্তিটা মারা যায়। এখন তারা যদি ডার্বি ব্লিঙ্কারকে অ্যাক্সিডেন্টটা ঘটার আগেই মেরে ফেলতে পারে, তাহলে ম্যালকম বেঁচে ফিরে আসবে। স্বাভাবিকভাবে সোফির এসব কথা বিশ্বাস হচ্ছিল না। সে জাবেরের কথার আগার মাথায় কিছুই বুঝতে পারছিল না, তাই সে জাবেরের এসব কথায় রাজি না হয়ে বাসায় চলে যেতে চায়। কিন্তু বাসায় যাওয়ার পথে সোফি দেখে ডার্বি মদ খেয়ে তার বাড়ির সামনে এসে তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করছে। এটা দেখে সোফির মেজাজ খারাপ হয়ে যায়। সেদিনের রাতের মতো সে বাসায় চলে যায়, কিন্তু এরপর দিন সে আবারও জাবের কাছে আসে এবং বলে যে সে আজ রেডি। এরপর তারা অনলাইন থেকে ডার্বি 2022 সালের একটা ছবি খুঁজে বের করে নেয়। 2022 সালে ছবি নেওয়ার কারণ হলো মেশিনটা এখনো পুরোপুরি তৈরি হয়নি, তাই এটার ক্ষমতা বর্তমানে 2022 সাল পর্যন্তই রয়েছে, মানে 1 বছর। এটার ক্ষমতা কিভাবে আরও 10 বছর পর্যন্ত বাড়ানো যায়, জাবের এখনও সেটা নিয়ে কাজ করছে। তারা মেশিনটার কম্পিউটারে ডার্বির একটা ছবি এবং সেই ছবিটা যেইখানে তোলা হয়েছিল সেই জায়গাটার স্থানাঙ্ক কোড এবং সেই ছবিটা যেই দিনে তোলা হয়েছিল সেই দিনের তারিখ ইনপুট করে দেয়। এবার মেশিনটা চালু করলে কাজ হয়ে যাবে। চালু করবার আগে জাবের সোফিকে বলে দেয় এই মেশিনটা দিয়ে যা একবার করা হয়ে যাবে সেটা আর পুনরায় বদলানো যাবে না। মানে ধরেন আপনি মেশিনটা দিয়ে কিছু একটা করলেন, তারপর আপনার মনে হলো না না এটা করা তো উচিত হয়নি, তারপর আবার আনডু করবেন, এটা আসলে সম্ভব না।
সোফি জিজ্ঞেস করে সে এই মেশিনটা আগে ব্যবহার করেছে কিনা। জাবের জানায় যে না, সে এবারই প্রথম ব্যবহার করছে। যাই হোক, এরপর মেশিনটা সোফি নিজে চালু করে দেয়। মেশিনটা চালু হয়, কিছুক্ষণ চলে, তাদের ঘরের বিদ্যুতের ভোল্টেজ লো হয়ে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই মেশিনটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তারা বুঝতে পারছে না কাজ কি আসলে হয়েছে কিনা। তারা নিজেদের মধ্যে কোনো ডিফারেন্সও ফিল করতে পারছে না। এর মধ্যে দেখা যায় মেশিনটা থেকে পোড়া ধোঁয়া বেরোচ্ছে, মানে মেশিনটা পুড়ে গেছে, কোনো কাজই হয়নি। স্বাভাবিক, কাজ হওয়ার কথাও না। তখন সোফি নিজেকেও অনেক বড় বোকা মনে হতে থাকে। সে কিভাবে একটা গাঁজাখুরি গল্পকে বিশ্বাস করলো। সে সোজা জাবেরের বাসা থেকে বের হয়ে যায়। জাবেরও তার পিছন পিছন বের হয়ে আসে এবং সে বলতে থাকে, সোফি, আমাদের হয়তো কোথাও ভুল হয়েছে, চলো আমরা আবার চেষ্টা করি। কিন্তু সোফি জাবেরের কোনো কথাই শুনছিল না। তর্কাতর্কির এক পর্যায়ে সোফির হাত থেকে তার ফোনটা পড়ে যায়। সোফি তার ফোনটা তুললে দেখা যায় তার স্বামী ম্যালকম ফোন করেছে। সোফি নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। ফোনটা পড়ে গিয়ে স্ক্রিন ভেঙে যাওয়া, সে কলটা রিসিভও করতে পারছিল না। তখন সে দৌড়ে তাদের পার্কের দিকে চলে যায়। মূলত এই পার্কে ম্যালকম তাদের মেয়েকে নিয়ে খেলাধুলা করত। পার্কে এসেই সে ম্যালকমের দেখা পায়। সোফি নিজের আনন্দ ধরে রাখা জায়গা পাচ্ছিল না। সে ম্যালকমকে জড়িয়ে ধরে। ম্যালকমের অ্যাক্টিং ছিল নর্মাল, কারণ সে তো কখনো মারাই যায়নি। উল্টো আরও সোফির এরকম বাঁধ ভাঙা উল্লাস দেখে তার কাছে অদ্ভুত লাগা শুরু করে। আসলে এখানে সোফি ও জাবের তারা দুজন নতুন টাইমলাইনে চলে এসেছে। ডার্বিকে মারার সাথে সাথেই তাদের দুজনের টাইমলাইন চেঞ্জ হয়ে গিয়েছে। সোফি এটি বুঝতে পারে যখন সে তার কর্মস্থলে যায়। মুভির শুরুতেই বলেছি সোফি একটা বৃদ্ধাশ্রমে জব করে। এরপর দিন সে যখন তার কর্মস্থলে যায় তখন দেখা যায় এখানে কেউ তাকে চিনছে না, এমনকি তার বসও না। আসলে ম্যালকম পেশায় একজন ইঞ্জিনিয়ার, পরিবারের খরচটা সে নিজেই চালাতো। ম্যালকম মারা যাওয়াতে সোফি এই বৃদ্ধাশ্রমের চাকরিটা নিয়েছিল। কিন্তু এই টাইমলাইনে যেহেতু ম্যালকম কখনো মারাই যায়নি, তাই সে কখনো চাকরিও করেনি। সোফি আরও কিছু পরিবর্তন খেয়াল করে তাদের বাসায়, যেমন তাদের ঘরের অনেক আসবাবপত্রের পরিবর্তন এসেছে এবং সে ম্যালকমের মোবাইল চেক করেও সেখানে কিছু পুরনো ছবি ও তাদের তিনজনেরই কিছু পুরনো ভিডিও দেখতে পায়। এই ছবি বা ভিডিওগুলো কখন করা হয়েছিল, কেন করা হয়েছিল সে কিছুই জানে না। সবকিছুই তার কাছে নতুন নতুন লাগছিল। লাগাটাই স্বাভাবিক, কেননা এই নতুন টাইমলাইনের গত 8 মাসের স্মৃতি তার কাছে নেই। তার কাছে রয়েছে পুরনো টাইমলাইনের শেষ 8 মাসের স্মৃতি, যেখানে সে শুধু তার স্বামীর জন্য কান্না করেছে। সোফি বুঝতে পারে, কিন্তু তবুও সে যেহেতু এই টাইমলাইনে তার স্বামীকে ফিরে পেয়েছে, তাই সে সব চুপচাপ থেকে মেনে নেওয়ার চেষ্টা করে। সাধারণত বাসায় সকালের রান্নাটা ম্যালকম নিজেই করে, কিন্তু কয়েকদিন যাবৎ সোফিকে রান্না করতে দেখে ম্যালকমের কিছুটা খটকা লাগে। একদিন সে এ ব্যাপারে সোফির কাছে সরাসরি জিজ্ঞেস করে। আসলে এত সব পরিবর্তনে সোফি নিজেও মনে মনে কিছুটা ভয় অনুভব করছিল। তাই ম্যালকম জিজ্ঞেস করার সাথে সাথে সোফি তাকে সব সত্যটা বলে দেয়, কিভাবে সে মারা গিয়েছিল, কিভাবে জাবের ও সে মিলে তাকে ফেরত এনেছে, সবকিছু। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, এই টাইম মেশিন আবিষ্কারের আইডিয়াটা জাবেরের থাকলেও এই মেশিনটা কিন্তু তৈরি করছিল ম্যালকম নিজেই। মানে ম্যালকম নিজেই হচ্ছে এই মেশিনটার ইঞ্জিনিয়ার। তো সোফির মুখ থেকে সবকিছু শোনার পর সে নিজেও বিশ্বাস করতে পারছিল না তাদের তৈরি করে মেশিনটা আসলে কাজ করছে। তবে সে এখানে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারে, সেটা হচ্ছে সোফি তাকে অনেক ভালোবাসে। এরপর তারা মেশিনটা নিয়ে আরও গবেষণা শুরু করে, কিভাবে এটার ক্ষমতা আরও বাড়ানো যায়। এর মধ্যে জাবের একটা নতুন আইডিয়া নিয়ে আসেন, যেমন তারা চাইলে বিগত বছরগুলোতে হওয়া টেরোরিস্ট অ্যাটাকগুলোকে রিকভার করতে পারে। মানে বিগত বছরগুলোতে টেরোরিস্ট অ্যাটাকে যেসব মানুষেরা মারা গেছে, তারা চাইলে সেসব টেরোরিস্টগুলোকে মেরে মানুষগুলোকে রক্ষা করতে পারে। তার এই প্রস্তাবে ম্যালকম প্রথমে রাজি হলেও সোফি কোনোভাবে রাজি হচ্ছিল না, কারণ সে জানে অতীত চেঞ্জ করলে বর্তমানেও এর প্রভাব এসে পড়ে। আর তাছাড়া এই মেশিনটা তৈরি করার প্রধান উদ্দেশ্য হচ্ছে জাবেরের ফ্যামিলিকে ফিরিয়ে আনা, পুরো দুনিয়ার মানুষকে বাঁচানো নয়। তাই জাবেরের উচিত শুধু সেখানেই ফোকাস করা। যাই হোক, সেদিনের মতো তাদের আলোচনাটা সেখানে শেষ হয়। এর কয়েকদিন পর দেখা যায় সোফি ডার্বিকে নিয়ে চিন্তা করছে। সে ইন্টারনেট ঘেঁটে জানতে পারে ডার্বিরও একটা স্ত্রী ও একটা মেয়ে রয়েছে, এবং মজার বিষয় হচ্ছে ডার্বির মেয়ের বয়স 11। এটা দেখে সোফির আরও বেশি খারাপ লাগা শুরু করে। সে ভাবতে থাকে, না জানি ডার্বির স্ত্রী ও তার মেয়ের কী অবস্থা। সে ডার্বির স্ত্রী ও মেয়ের খোঁজ খবর নেওয়ার জন্য তাদের বাসায় যায়, কিন্তু গিয়ে দেখে এখানে ডার্বির স্ত্রী আর এই বাড়িতে থাকে না। সে ব্যাংকের কাছে এই বাড়িটি বিক্রি করে দিয়ে অন্যত্র চলে গিয়েছে। আসলে ডার্বির স্ত্রী এই বাড়িটি বিক্রি করেনি, সে ব্যাংক থেকে লোন নিয়েছিল এবং লোন পরিশোধ করতে না পারার কারণে ব্যাংক এই বাড়িটি নিয়ে নিছে। সে এটা নিয়ে জাবের ও ম্যালকমের সঙ্গে আলোচনা করে। সে বলে তাদের জন্যই হয়তো আজ ডার্বির স্ত্রী ও মেয়ে অসহায় হয়ে পড়েছে, তাদের উচিত তাদের জন্য কিছু করা।
তখন জাবের সোফিকে মনে করে দেয় যে সে বলেছিল এই মেশিনটা দিয়ে যা একবার করা হবে তা আর আন্ডু করা যাবে না, তাই তারা চাইলেও ডার্বির স্ত্রীর জন্য কিছুই করতে পারবে না। কিন্তু সোফি হাল ছাড়ে না, সে বলে সে অবশ্যই ডার্বির স্ত্রীর জন্য কিছু করবে। এরপর সোফি খোঁজ নিয়ে জানতে পারে ডার্বির স্ত্রী একটা রেস্টুরেন্টে কাজ করে। সোফি এরপর দিন সেই রেস্টুরেন্টে চলে যায় তার সাথে দেখা করার জন্য। ডার্বির স্ত্রীর নাম কারা। সোফি কারাকে জানায় সে হচ্ছে ডার্বির একটা পুরনো বন্ধু। এটা শুনে কারা তাকে বাইরে নিয়ে আসে কথা বলার জন্য, এবং কথায় কথায় সোফি জানতে পারে ডার্বি কখনো ড্রিঙ্কই করতো না। এটা শুনে সোফি হতবাক হয়ে যায়, কারণ আমেরিকা একটা কমন বিষয় হচ্ছে রাস্তায় কোনো কার অ্যাক্সিডেন্ট হলেই সবাই ধরে নেয় ড্রাইভার ড্রাঙ্ক ছিল। তাই সেও ধরে নিয়েছিল ডার্বি ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালাচ্ছিল। কিন্তু এখন যখন সোফি জানতে পারলো ডার্বি কখনো ড্রিঙ্কই করতো না, তখন সোফির মনে হতে থাকে সে একটা নিষ্পাপ মানুষকে হত্যা করেছে। হয়তো ম্যালকমের সেই অ্যাক্সিডেন্টটা ন্যাচারাল অ্যাক্সিডেন্টই ছিল। যাই হোক, এরপর দিন সোফি কারাকে ফোন করে তার বাসায় ডিনারের জন্য আমন্ত্রণ জানায়। কারা তার মেয়ে অ্যাগিকে নিয়ে সময় মতো চলে আসে। এখানে খেতে বসেও একটা মজার ঘটনা ঘটে। অ্যাগি একটু ঠোঁটকাটা স্বভাবের মেয়ে। তার মনে যখন যা প্রশ্ন আসে সে কোনো পরোয়া না করে হুটহাট জিজ্ঞেস করে বসে। যেমন ডিনারের সকল খাবার ম্যালকম নিজেই রান্না করেছিল, আর আমরা জানি ম্যালকমের একটা হাত নেই, তাই সে সরাসরি ম্যালকমকে জিজ্ঞেস করে সে এক হাত দিয়ে এত কিছু রান্না করলো কিভাবে। তার এই প্রশ্নে কারা নিজেও খুব লজ্জা পেয়ে যায়, কিন্তু তবুও ম্যালকম খুব সুন্দরভাবে প্রশ্নটা উত্তর দেয় এবং এটাও বলে কিভাবে তার হাতটা নষ্ট হয়েছে। তখন অ্যাগিও জানায় তারও ক্যান্সার রয়েছে, তার মা তার চিকিৎসার জন্য ব্যাংক থেকে লোন নিয়েছিল, সেই লোন পরিশোধ করতে না পারায় ব্যাংক তাদের বাড়িটা নিয়ে নিয়েছে, তাই এখন তারা গৃহহীন। এটা শুনে টেবিলে সবার খাওয়া বন্ধ হয়ে যায়। ডার্বিকে হত্যার অপরাধবোধটা সোফির মধ্যে তীব্র আকার ধারণ করে। আর যাই হোক, সেদিন মেশিনে কম্পিউটার বাটনটা সোফি নিজেই টিপেছিল। আজ তার জন্য হয়তো এই পরিবারটি পথে বসে গিয়েছে। কারা ও অ্যাগি চলে যাওয়ার পর তারা তিনজন আবার এটা নিয়ে আলোচনা করতে বসে তারা কি করতে পারে কারা ও কারার মেয়ের জন্য। তখন তারা ইন্টারনেট ঘেঁটে দেখে 13 বছর আগে কারার একটা নিজস্ব বেকারি ছিল। একটা লোক কারাকে ব্যবসার কথা বলে তার অনেকগুলো টাকা মেরে দিয়েছিল, এই কারণে সে আর তার বেকারিটা টিকিয়ে রাখতে পারেনি। এখন তারা যদি 13 বছর আগে সেই লোকটাকে মেরে ফেলতে পারে, তাহলে কারার বেকারিটা বেঁচে যাবে, কারাও আর পথে বসে পড়বে না, এবং তার মেয়েরও একটা ভালো চিকিৎসা হবে। কিন্তু একটা চুরির জন্য সোফি ওই লোকটাকে খুন করতে চাচ্ছিল না। আর সে তো জানি এত বছর আগে কোনো অতীতকে চেঞ্জ করলে বর্তমানে এর প্রভাব ভয়ঙ্কর বাজেভাবে পড়তে পারে। তখন ম্যালকম আর জাবের মিলে তাকে আশ্বস্ত করে ওই লোকটাকে হত্যার কারণে যদি বর্তমান খুব বাজেভাবে চেঞ্জ হয়ে যায়, তাহলে তারা জাবেরের ফ্যামিলিকে ফিরিয়ে আনবে। মানে যদি জাবেরের ফ্যামিলি ফিরে আসে, তাহলে জাবের কখনো ইরান থেকে আমেরিকাতেই আসবে না। আর সে যদি আমেরিকাতে না আসে, তাহলে এই মেশিনটাও কখনো তৈরি হবে না। তখন সবকিছু প্রাকৃতিকভাবেই আন্ডু হয়ে যাবে। কিন্তু এরপরও সোফি রাজি হচ্ছিল না। এরপর দিন সোফি অ্যাগি ও তার মেয়েকে নিয়ে শপিং মলে ঘুরতে যায়। সেখানে তারা অনেক মজা করে, কিন্তু হঠাৎ অ্যাগি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে। তারা তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। অ্যাগির মা কারাও চলে আসে। কারা বসে বসে কান্না করতে থাকে, কারণ তার মেয়ের চিকিৎসা করানোর মতো টাকা তার কাছে নেই। অ্যাগির এই অবস্থা ও তার মায়ের এরকম অসহায়তা দেখে সোফিয়া সহ্য করতে পারছিল না। সে শেষ পর্যন্ত সেই লোকটাকে হত্যা করতে মত দিয়ে দেয়। এরপর তারা মেশিনটাকে আপগ্রেড করে, সেই লোকটার সমস্ত প্রয়োজনীয় তথ্য জোগাড় করে। এবং এখানে একটা জিনিস বলে রাখি, এই মেশিনটা ব্যবহারের সময় যারা এর কাছে থাকবে শুধু তাদেরই পুরনো টাইমলাইনের কথা মনে থাকবে, বাদবাকি পুরো দুনিয়ার নতুন টাইমলাইন অনুযায়ী চলতে থাকবে। তো এইবার মেশিনটা ব্যবহারের সময় তারা তিনজনই যেহেতু একসাথে উপস্থিত ছিল এবং তারা 13 বছর আগে সেই লোকটাকে মেরে ফেললে স্বাভাবিকভাবে কারা ও তার মেয়ে তাদেরকে আর কখনো চিনবে না, কিন্তু তবুও তারা মেনে নেয় এবং সেই লোকটাকে মেরে ফেলে। এরপর তারা কারার সেই বেকারিতে খেতে চলে আসে। এই টাইমলাইনে যেহেতু কারার সাথে তাদের কখনো পরিচয় হয়নি, তাই কারা তাদেরকে চিনছিল না। এরপর তারা অ্যাগিকেও দেখতে পায়, সে এসে তাদের খাবারের অর্ডার নেয়। সে একদম সুস্থ একটা বাচ্চা, কিন্তু সেও তাদেরকে চিনছিল না। এটা কোনো ব্যাপার না, কারা ও অ্যাগি যে ভালো আছে এটা দেখে সোফির আনন্দ হচ্ছিল। কিন্তু আসল বিপদটা ঘটে যখন তারা তাদের মেয়েকে স্কুল থেকে আনতে যায়। স্কুলে কেউ তাদেরকে চিনছিল না, এমনকি তারা তাদের মেয়েকেও খুঁজে পাচ্ছিল না। যখন তারা তাদের মেয়েকে খুঁজে পায়, তখন দেখা যায় এই টাইমলাইনে তাদের কখনো মেয়েই ছিল না, তাদের ছিল একটা ছেলে। ম্যালকম ব্যাপারটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। কারা ও তার মেয়ের জীবনকে রক্ষা করতে গিয়ে তারা নিজেদের মেয়েকে এইভাবে হারিয়ে ফেলবে, এটা সে কল্পনাতেও ভাবেনি। এরপর জাবের, সোফি, ম্যালকম তারা তিনজন আবারও আলোচনায় বসে এই বিষয়টা নিয়ে কি করা যায়। ম্যালকমকে খুবই আপসেট দেখাচ্ছিল, কারণ সে তার মেয়েকে হারিয়েছে।
যদিও সোফি নিজেকে শক্ত করে এই ছেলেকে মেনে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু বাসার একটা পুরনো অ্যালবামের ছবিগুলো দেখে সে আর নিজেকে ধরে রাখতে পারে না। বারবার তার মেয়ের কথা মনে পড়ছিল। তাই সে জাবেরকে এসে জানায় এবার তার ফ্যামিলির কাছে ফিরে যাওয়া উচিত। মানে এখানে সোফি জাবেরকে ওমর আসাদ নামের সেই লোকটাকে মেরে ফেলতে বলছে, যাতে করে তার পরিবারটা আবার ফিরে আসে। যদি জাবের এটা করে তাহলে দুইটা জিনিস হবে, হয় সবকিছু আন্ডু হয়ে যাবে, নয়তো তারা এমন একটা টাইমলাইনে চলে যাবে যেখানে ম্যালকম মারা যাবে না। এখানে ম্যালকমের মারা না যাওয়ার সম্পর্কে সোফির লজিকটা হলো, আচ্ছা আপনাদেরকে একটা কথা এখনো বলা হয়নি, সেটা হচ্ছে ম্যালকম কিন্তু এই জাবেরের সঙ্গে রাস্তা পার হতে গিয়ে অ্যাক্সিডেন্টটাও করেছিল। তাই সোফির কথা হলো, জাবের যদি কখনো আমেরিকাতে নাই আসে তাহলে ম্যালকম তার সঙ্গে কখনো রাস্তাটা পার হতে যাবে না, আর অ্যাক্সিডেন্টটাও ঘটবে না। কিন্তু তবুও একটা রিস্ক রয়ে যায়, যদি সব আন্ডু হয়ে যায় তাহলে তারা আবার সেই প্রথম টাইমলাইনে ফিরে যাবে যেখানে ম্যালকম ডার্বি ব্লিঙ্কারের গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে। মানে মূল বিষয়টা এরকম দাঁড়াচ্ছে, সোফি যদি এখন তার মেয়েকে ফিরে পেতে চায় তাহলে হয়তো তার স্বামীকে হারাতে হবে। কিন্তু এরপরও সোফি সেটা মেনে নেয়, সে তার মেয়েকে নিয়েই থাকবে। এরপর তারা তিনজন একে অপর থেকে বিদায় নেয়। এই বিদায়টা জাবেরের জন্য অনেক কষ্টকর ছিল, কারণ এবারের মেশিনটা যেহেতু সে নিজেই একাই চালু করছে, তাই এই মেশিনটা ব্যবহার পর সোফির আর ম্যালকমের তার কথা মনে থাকবে না, কিন্তু তার নিজের তাদের সমস্ত কথাই মনে থাকবে। ম্যালকমও সোফির থেকে বিদায় নেয়। যদি সব আন্ডু হয়ে যায় তাহলে তাদের আর কখনো দেখা নাও হতে পারে। এরপর দেখা যায় সোফি ও ম্যালকম যে রাস্তাটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল সেই রাস্তাটা শূন্য হয়ে যায়, মানে জাবের তার মেশিনটা চালু করেছে। এরপরের সিন খুব সাধারণ, সোফি তার গাড়িতে করে কোথাও থেকে আসে, গাড়ি থেকে নেমে তার বাড়ির দরজাটা খুলে সে খুব সুন্দর একটা হাসি দেয়। তার এই হাসি দেওয়ার কারণটা কি এই মুভিতে সেটা রিভিল করা হয় না, এবং এই জিনিসটা অসম্পূর্ণ রেখেই মুভিটা এখানেই শেষ করা হয়। তো বন্ধুরা, এই ছিল গল্পটা। গল্পের কোনো অংশ যদি না বুঝে থাকেন বা গল্পটাকে নিয়ে যদি আপনার কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং ভিডিওটা কেমন লেগেছে বা আপনার পছন্দের কোনো মুভির উপর যদি ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমার এক্সপ্লেনেশন ভিডিও যদি আপনার পছন্দ হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এই তো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।